এই পর্যায় সারণী চ্যাপ্টারে মূলত বেশ কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা যাক। প্রথম কোশ্চেনটা হলো একটা সূত্র। ডোবেরাইন নামে একজন ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন একজন, তিনি এই ত্রয়ী সূত্রটি আবিষ্কার করেছেন। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনি এই ত্রয়ী সূত্রের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন, বিভিন্ন বৈজ্ঞানিকদের কি বোঝাতে চেয়েছিলেন তিনি? রাসায়নিক ধর্মের সদৃশ, সদৃশ কথাটার অর্থ হলো মিল আছে, রাসায়নিক ধর্মের সদৃশ আছে এমন তিনটি করে মৌলকে, এমন তিনটি করে মৌল মানে তো জানো কি, মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে, এক একটি যদি শ্রেণী গঠন করি পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি যদি শ্রেণী স্ট্রাকচার করি, তখন দেখা যাবে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড়ের প্রায় সমান। এক্ষেত্রে যদি ধরি রাসায়নিক ধর্মের সদৃশ আছে এমন তিনটি মৌল ধরো, যেমন আছে লিথিয়াম, ধরো কালিটা একটু বাড়ায়নি, হ্যাঁ, যেমন আছে লিথিয়াম, রয়েছে লিথিয়ামের পরে আছে সোডিয়াম, সোডিয়ামের মানে রাসায়নিক ধর্মের সদৃশ আছে এইগুলোর মেইনলি সোডিয়াম, তারপরে রয়েছে পটাশিয়াম। এই তিনটির মূলত রাসায়নিক ধর্মের সদৃশ রয়েছে। যদি লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর যদি জানা থাকে, অ্যান্ড পটাশিয়ামের যদি পারমাণবিক গুরুত্ব এবং পারমাণবিক যদি ভর জানা থাকে, তাহলে এই মাঝের মৌল সোডিয়াম Na এর ভর বার করা যাবে। তিনি এই সূত্রের মাধ্যমে এটিই বলেছেন, যদি রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে যদি পরপর লেখা হয়, তাহলে লাস্টের দুটি মৌলের পারমাণবিক ভরের গড় মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান হবে। কিন্তু তার এই সূত্রটি শুধু বেশ কয়েকটি মৌলের জন্যই মানে প্রযোজ্য ছিল, বাকি মৌলগুলির ক্ষেত্রে এটি প্রযোজ্য ছিল না। তাই তার এই সূত্রটি পরবর্তীকালে গ্রহণযোগ্য হয় না। এই যেটা বললাম সেটাই আছে, মানে বর্জিত হওয়ার কারণ এবং সীমাবদ্ধতা। বিজ্ঞানী ডোবেরিন সেই সময় আবিষ্কৃত মৌলগুলির কেবল চারটি ত্রয়ী গঠন করেছিলেন। তিনি খালি শুধু চারটি ত্রয়ী গঠন করেছিলেন, হ্যাঁ, এক নাম্বার, যার জন্য শুধু ওই চারটি ত্রয়ীর মধ্যে যেগুলো মৌল ছিল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আর 2 নাম্বার তো একই শ্রেণীতে অবস্থিত অর্থাৎ সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। যেমন এইখানে রয়েছে নাইট্রোজেন, এন দে নাইট্রোজেন, যার পারমাণবিক গুরুত্ব 14, তারপরে আছে পি তে মনে হয় ফসফরাস, হ্যাঁ ফসফরাস, যার পারমাণবিক গুরুত্ব 31, তারপরে রয়েছে আর্সেনিক, এস মানে আর্সেনিক, এস রয়েছে, যার পারমাণবিক গুরুত্ব 7.9। তার সূত্র কি বলে না, তার সূত্র বলে নাইট্রোজেন এবং আর্সেনিক এর গড় হবে এই ফসফরাসের, পি মানে তো ফসফরাস, হয় এই ফসফরাসের সমান। কিন্তু এক্ষেত্রে হয় না। এক্ষেত্রে যদি এই দুটি যদি যোগ করে বাই 2 করি, মানে ভাগ করি 2 দিয়ে, তখন এইটি আসবে না, অর্থাৎ এক্ষেত্রে তার এই সূত্র প্রযোজ্য নয়। তাই তার এই সূত্রটি বাতিল করা হয়। শুধু যে ডোবেরাইন ছিলেন, বিজ্ঞানী ডোবেরাইন ছিলেন, তিনি শুধু মানে সূত্র আবিষ্কার করেনি, তার পাশাপাশি ছিলেন বিজ্ঞানী নিউল্যান্ডস এর অষ্টক সূত্রটি ডোবেরেনিন কি করেছিলেন, তার ত্রয়ী সূত্র গঠন করেছিলেন, কিন্তু বিজ্ঞানী নিউল্যান্ড তার অষ্টক সূত্রটি ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড। এক্ষেত্রে কি বলা হয়েছে, কথার মানে নামের মধ্যেই, অর্থাৎ কথার মধ্যেই মানে রয়েছে। নিউল্যান্ডস এর অষ্টক সূত্র, অষ্টক মানে কি অষ্টম, এক্ষেত্রে বোঝা যায় মৌলগুলির
ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে, ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড় পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলের প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। মানে এক্ষেত্রে কি বলেছে, একটা পার্টিকুলারলি বললে হবে না, পারমাণবিক ভর ক্রমানুযায়ী সাজালাম, তারপরে যে কোনো একটি পার্টিকুলারলি মৌল থেকে শুরু করে 7, 1, 2, 3 মানে পরপর 7 পর্যন্ত গেলাম এবং 8 পর্যন্ত গেলাম। ওই 8 নাম্বার শ্রেণীর মৌলটির নিচেও তো 8 থাকবে, 8 আর নিচে 16 থাকবে। 8 আর 16 মানে 8 আর 16 তাদের মিল রয়েছে, তাদের কি বলবো, তাদের সদৃশ রয়েছে। তিনি ব্যাখ্যা দিয়েছিলেন লিথিয়াম থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম, এবং সোডিয়াম থেকে শুরু করে তার পরবর্তী অষ্টম মৌল হচ্ছে কি, পটাশিয়াম। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে এই লিথিয়াম, এই সোডিয়াম মানে অষ্টম মৌলগুলি যেগুলো রয়েছে, এবং পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম, এই 3টি মৌলের সদৃশ রয়েছে। এক্ষেত্রে মনে রাখার ট্রিক্স কি, একটা যে গান রয়েছে সারে গামা, যেমন ধরো সা রে গা মা পা দা নি সা, আবার সা উচ্চারণ হলো, প্রথমে ছিল সা, রে গামা থেকে আবার সা উচ্চারণ, সা আসলো, মানে 2বার সা আসলো। এভাবেই প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটালে তাদের কি বলে ওটাকে, তাদের বৈশিষ্ট্য একই হবে। কিন্তু সেই ক্ষেত্রেও তার নিউজিল্যান্ডের অষ্টক সূত্রটি প্রযোজ্য হয় না, তার এই অষ্টক সূত্রটি গ্রহণযোগ্য হয় না। কেন? বিজ্ঞানী নিউজিল্যান্ড যে ছিলেন, তিনি কি করেছিলেন, বিজ্ঞানী নিউজিল্যান্ড তিনি শুধু প্রথম মৌলগুলি অর্থাৎ হালকা মৌলগুলি নিয়ে গবেষণা করেছেন, এবং তার এই নিউজিল্যান্ডের অষ্টক সূত্রটি শুধু হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অর্থাৎ 20 নম্বর শ্রেণী কেন 20 নম্বর পর্যন্ত অ্যাটমস পর্যন্ত তার শুধু এই অষ্টক সূত্রটি প্রযোজ্য হয়, বাকি মৌলগুলির ক্ষেত্রে হয় না। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত হালকা রয়েছে, বাকিগুলা সব হালকা না, মানে বেশি ভারী রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তার এই অষ্টক সূত্রটি প্রযোজ্য নয়। এইটা জাস্ট এমনি দুয়ার রয়েছে, এটা রিডিং করে নিবে। তারপরে রয়েছে মেন্ডেলিফের পর্যায় সরণি কাকে বলে। এই মেন্ডেলিফ যে ছিলেন, মেন্ডেলিফকে কি বলা হয়, দ্য ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিলস, পর্যায় সরণির জনক বলা হয় মেন্ডেলিফকে। মেন্ডেলিফের পর্যায় সরণি কাকে বলে? মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী মৌলগুলি বিভিন্ন অনুভূমিক ও উলম্ব সারিতে সাজিয়ে তা তৈরি করা হয়েছে, তাকে মেন্ডেলিফের পর্যায় সরণি বলে। পর্যায় সরণি কিন্তু প্রথমে মেন্ডেলিফ বানিয়েছিলেন। মেন্ডেলিফ যে পর্যায় সরণি বানিয়েছিলেন, সেই পর্যায় সরণিতে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী তিনি সাজিয়েছেন। পারমাণবিক গুরুত্ব অনুযায়ী তিনি সাজিয়েছেন, পারমাণবিক গুরুত্ব বা ভর অনুযায়ী তিনি সাজিয়েছেন। কিন্তু সেই মেন্ডেলিফের পর্যায় সরণিকে বিজ্ঞানী নিলস বোর নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি তার এই মেন্ডেলিফের পর্যায় সরণিটাকে তিনি কি করেছেন না ঢেলে সাজিয়েছেন। অর্থাৎ তিনি কেন তিনি ঢেলে সাজালেন, এটা একটা কোশ্চেন। কারণ মেন্ডেলিফের পর্যায় সরণিতে বেশ কিছু ত্রুটি থাকার জন্য সেই পর্যায় সরণিটি মানে অনেক মানুষের অনেক বিজ্ঞানীর অনেক মন্তব্য ছিল, তাই বিজ্ঞানী নিলস বোর সেই পর্যায় সরণিকে ঢেলে সাজিয়েছেন। কেমন করে সাজিয়েছেন?
মেন্ডেলিভ তো তার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছেন, কিন্তু নিলস বোর সাজিয়েছেন পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী, অর্থাৎ পরপর সাজিয়েছেন, এক থেকে শুরু করে যতদূর যায় পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী তিনি সাজিয়েছেন। বোঝা গেল? এখানে আছে পর্যায় কাকে বলে, শ্রেণী কাকে বলে, পড়ে নাও, কারণ এটা হচ্ছে ওয়ান শট ক্লাস, এখানে সবকিছু বলা যাবে না। তারপরে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় রয়েছে, এটাও বাস নর্মাল, বাস সিম্পল, এটা পড়ে নাও এলিজাবেথ। হ্যাঁ, জেনে রাখো, এটা পড়ে নিলে ভালো হবে, জেনে রাখা। মাধ্যমিকে টেস্টে আসে এগুলো কোশ্চেন, মাধ্যমিকে তাই না, সাধারণত জেনে রাখা ওগুলা। তারপরে রয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই কোশ্চেনটা। মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি, সবচেয়ে বড় ত্রুটি কি বলেছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে গঠনের সময় মৌলগুলিকে কি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করা হলেও মেন্ডেলিফের মূল উদ্দেশ্য ছিল একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণীভুক্ত করা। মানে কি? মেন্ডেলিফের মূল উদ্দেশ্য ছিল, মানে একটা সারির মধ্যে, এই যে এটা সারি ধরো একটা, মেন্ডেলিফের হ্যাঁ, মেন্ডেলিফের মূল উদ্দেশ্য ছিল একটি সারির মধ্যে এমন কিছু মৌল থাকবে যাদের পারমাণবিক পারমাণবিক কেন বলছি, যাদের একই বৈশিষ্ট্য, মানে তাদের ধর্মগুলি একই, এবং তিনি চেয়েছেন একই থাকার পাশাপাশি তিনি চেয়েছেন যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যেন পরপর থাকে, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যেন মৌলগুলি পরপর থাকে। তিনি কার উপর বেশি জোর দিয়েছেন? যে একটি শ্রেণীর মধ্যে যে মৌলগুলি রয়েছে তাদের তাদের ধর্মের ওপরে তিনি বেশি জোর দিয়েছেন। এক্ষেত্রে কি রয়েছে, আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের তুলনায় বেশি হলেও মেন্ডেলিফে তার পর্যায় সারণী পটাশিয়ামকে আগে স্থান দিয়েছেন কেন? পটাশিয়ামকে যদি তিনি আগে স্থান না দিতেন, এই যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়ামকে যদি তিনি আগে স্থান না দিতেন, তাহলে তার আগে এমন একটি শ্রেণী রয়েছে, ধরো না, এমন একটি শ্রেণী রয়েছে যেখানে পটাশিয়ামকে না রাখলে তার মিলছে না। এবং আরেকটা রয়েছে কি, পটাশিয়াম রয়েছে আর্গন, AR, এবং আর্গনের, যেমন পটাশিয়ামের আগে যদি পটাশিয়ামকে যদি না রাখা হয়, আর্গনের আগে যদি পটাশিয়ামকে যদি না রাখা হয়, তাহলে পটাশিয়ামের মিলছে না, তার ধর্মের সঙ্গে সে পড়ছে না। এবং একে যদি আবার পটাশিয়ামের জায়গায় রাখা হয়, অর্থাৎ যেখানে ছিল সেখানে যদি রাখা হয়, তখন তারও ধর্মের সঙ্গে মিলছে না। তাই যদি পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব বেশি হলেও তাকে যদি আর্গনের আগে রাখা হয়, তখন সেই যেমন একটি শ্রেণী রয়েছে যার মধ্যে মিলছে, আর আর্গনও এমন একটি শ্রেণীর মধ্যে পড়ছে যার ফলে তার তার ধর্মগুলি মিলছে, যার ফলে তিনি এই ভুলটা করেছেন। তিনি পারমাণবিক গুরুত্বের ওপর বেশি জোর দেননি, তিনি চেয়েছেন যে নির্দিষ্ট পার্টিকুলারলি একটি শ্রেণীর মধ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের মৌলগুলি থাকুক। সেক্ষেত্রে একটি ভুল করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে এমন একটি ভুল করেছেন, দেখাচ্ছি। এখানে ওইটা লেখা রয়েছে, স্ক্রিনশট মারো দাও, স্ক্রিনশট মারো, এই যে এইটাই স্ক্রিনশট মারো, দাঁড়াও মিশাই দিই, হ্যাঁ মিশাই দিই। এখানে আবার দোয়া রয়েছে, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ লাল কালি, এখানে আবার দোয়া রয়েছে, কি রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সরণির ত্রুটিগুলি উল্লেখ করো। মেন্ডেলিফের পর্যায় সরণিতে কোনো কোনো ক্ষেত্রে উচ্চতর পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলিকে নিম্নতর পারমাণবিক, এইটা তো এইটাই রে, এই যে 1 নাম্বারটা রয়েছে, এটাই হ্যাঁ, এই যে 1 নাম্বারটা রয়েছে, সেই 1 নাম্বারটা হচ্ছে এটাই। হ্যাঁ, মেন্ডেলিফের পর্যায় সরণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়, জানো? হাইড্রোজেন হলো একটি দুষ্টু মৌল। তার জন্য
হাইড্রোজেনকে এমন প্রথম শ্রেণীতে রাখলেও যেন হাইড্রোজেনের বৈশিষ্ট্যের সঙ্গে মিল হয়, এবং 17 নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে রাখলেও তার মানে বৈশিষ্ট্যের সেই মৌলের বৈশিষ্ট্যগুলির সঙ্গে সমান হয়, সেই মৌলের বৈশিষ্ট্যগুলির মধ্যে মিল হয়। কিছু ক্ষেত্রে মিল রয়েছে, মানে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত, এটাই মেন। এই হাইড্রোজেনের অবস্থান বিতর্কিতর কারণে কি হয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণীর একটি মূল ত্রুটি হয়ে উঠেছে। মূল না, ঠিক মূল ত্রুটি হচ্ছে 1 নম্বরটা যেটা বললাম, এই 1 নম্বরটা মূল ত্রুটি, এটা সেকেন্ডারি। আচ্ছা, তারপরে আরেকটি রয়েছে, 3 নাম্বার রয়েছে মেন্ডেলিফের ত্রুটির। পারমাণবিক ভর ভিন্ন হওয়ার সত্ত্বেও মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটি স্থানে রাখা হয়েছে। মেন্ডেলিফ কিন্তু মানে তখনকার বিজ্ঞানীরা এমন ছিলেন, তারা আগে জানতেন না যে আইসোটোপ বলে কোনো একটা জিনিস রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের জন্য 3টা আইসোটোপ, যার ফলে আগেকার বৈজ্ঞানিকরা জানতো না যে আইসোটোপ বলে কোনো কিছু রয়েছে, যার ফলে এটি প্রযোজ্য হয় না। এটা 3 নাম্বার কারণ হিসাবে থাকতে পারে। হ্যাঁ, এটাই সোজাই আছে পর্যায় সারণী, এটা 2023 সালে এসেছে। পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান লেখো। এখানে ধর্মবিদ্রিক সঙ্গে এটা পড়লে বোঝা যাবে। তারপরে আছে এইটা 2 নাম্বারটা, কি বলেছে 2 নম্বরে, অনাবিষ্কৃত মৌলের বিষয়ে ভবিষ্যৎবাণী। মেন্ডেলিফের পর্যায় সারণী প্রস্তুতির সময় অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য, মানে যেগুলো মেন্ডেলিফ যেগুলো জানতো না, অর্থাৎ তিনি জানতো, কেন জানতো না, তিনি জানতো তার মানে বৈশিষ্ট্যগুলি, তার বৈশিষ্ট্যগুলি কি কি মৌল ভবিষ্যতে আবিষ্কার হতে পারে। মানে সহজ কথা ধরো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিছু জায়গা তিনি ফাঁকা রেখেছেন, অর্থাৎ কিছু ঘর তিনি ফাঁকা রেখেছিলেন। সেই ঘরগুলির মধ্যে এমন কিছু মৌল বসবে, সেই সময় মৌলগুলি আবিষ্কার হয়নি, এমন কিছু মৌল বসবে যেগুলির তিনি বৈশিষ্ট্য বলে দিয়ে গিয়েছিলেন। এইটাকে পড়ি। পরবর্তীকালে এই মৌলগুলি আবিষ্কৃত হওয়ার পর আশ্চর্যজনকভাবে তাদের ধর্ম তার ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। এই ঘটনায় বৈজ্ঞানিক নতুন মৌল আবিষ্কারের উৎসাহ দান করে, যেমন স্ক্যান্ডিয়াম Sc, গ্যালিয়াম, জার্মেনিয়াম মেন্ডেলিফের পর্যায় সারণীতে আবিষ্কৃত মৌল। মেন্ডেলিফ তখন তো জানতো না এগুলো মৌল আবিষ্কার হবে, পরবর্তীকালে নিলস বোর আবিষ্কার করেছেন না কে করেছেন সেটা জানি না ঠিক, বাট তিনি যে এই 3টি মৌল পরবর্তীকালে আবিষ্কার হয়েছিল, এদের নাম আগে কি দিয়েছেন, একা বোরন, একা অ্যালুমিনিয়াম এবং একা সিলিকন। এই 3টি নামে তিনি আগে বলেছেন, এরা যথাক্রমে, এবং এটাও বলে দিয়ে গিয়েছিলেন তিনি কেন বলছি, তারা কার সঙ্গে সমান হবে, অর্থাৎ কার বৈশিষ্ট্য সঙ্গে মিল হবে, কারণ এরা যথাক্রমে বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন ধর্মের অনুরূপ হবে। অনুরূপ মানে তাদের মতোই হবে। ঠিক আছে, জানার বিষয়, পড়ে নেবে। দেন একটা কোশ্চেন রয়েছে এই যে 19 সালে রয়েছে, 2019 সালে রয়েছে, 19 সালে এসেছে, কি অন হচ্ছে ভাই, হ্যাঁ 2019 সালে এসেছে। বিজ্ঞানী মেন্ডেলের পরমাণুর বিজ্ঞানী মেন্ডেল পরমাণুর এক্স রশ্মি সংক্রান্ত নানা ধরনের পরীক্ষার ফলে বিশ্লেষণ করে সিদ্ধান্ত করেন যে, এটা মনে রাখতে লাগবে, এটা উঁচু লেভেলের পড়া, আমিও সেটা ঠিক জানি না কি হবে এটা, মানে আমিও বুঝিনি, বাট মুখস্থ করে গেছি। হ্যাঁ, আসল কথা আছি, মৌলগুলির রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্কের ওপর নির্ভর করে, পারমাণবিক ভরের ওপর নয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যাই হলো মৌলটির মূলগত ধর্ম, মানে পারমাণবিক গুরুত্ব বা ভর মূলগত ধর্ম নয়। মূলগত ধর্ম কি, পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কই হলো মূলগত ধর্ম। হ্যাঁ,
এই যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছে, এই মেন্ডেলিফের ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এই মেন্ডেলিফের পর্যায়সূত্রের সংশোধিত রূপটি লেখো। এটা বিগত বৎসরে এসেছিল, কিন্তু এখানে কেন দেওয়া নাই সেটা বুঝতে পারছি না। এসেছিল, কি বলেছিল? বিভিন্ন মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম তার মেন্ডেলিফ কি বলেছিল? মেন্ডেলিফ বলেছিল বিভিন্ন মৌলের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্কের ওপর পুনরাবৃত্তি হয়, বাড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি হয়। কিন্তু মেন্ডেলিফের আধুনিক সূত্র কি? পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা লিখে দিয়ে হয়ে যাবে। দেন উপরে কি আছে, নিচে কি আছে? দীর্ঘ পর্যায় সারণী কাকে বলে? হ্যাঁ, দেন চলে আসলো দীর্ঘ পর্যায় সারণী কাকে বলে। এটাই মূল। দীর্ঘ পর্যায় সারণী কাকে বলে? আধুনিক পর্যায়সূত্র অনুযায়ী মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে আসল কাজের কাজ কে করেছিল? মেন্ডেলিফ। কিন্তু পরবর্তীকালে নিলস বোর এসে শুধু জাস্ট একটু সংশোধন করেই তার নাম উজ্জ্বল করেছিল। কিন্তু নিলস বোরের থেকে মেন্ডেলিফ বেশি সম্মান পেয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল। নিলস বোরও পেয়েছিল, কিন্তু মেন্ডেলিফ বেশি অ্যাওয়ার্ড পেয়েছিল, সম্মান পেয়েছিল বেশি। তো মূল কথায় আসি, কথাটা হচ্ছে যে দীর্ঘ পর্যায় সারণী কাকে বলে? আধুনিক পর্যায় সারণী অনুযায়ী মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে মৌলের পারমাণবিক ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে নিলস বোর যে পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন সেটাই আধুনিক পর্যায় সারণী। সিম্পল। তারপরে রয়েছে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী এবং কয়টি পর্যায় আছে? আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। 7টি পর্যায় রয়েছে। পর্যায় বলতে কি বলতো? পর্যায় বলতে এদিক থেকে আসে, এদিক থেকে 1 2 3 4 5 এদিক থেকে, মানে উপর থেকে নিচে পর্যায়। এবং শ্রেণী কোন দিকে বলতো? এই দিক থেকে 1 2 3, মানে বাদিক থেকে ডান দিক এবং উপর থেকে নিচে হচ্ছে পর্যায়, এবং বাদিক থেকে ডান দিক হচ্ছে তোমার শ্রেণী। ভালো কথা। তারপরে আসি জানার বিষয়। এখানে কি রয়েছে দেখে নিবে। জানার বিষয় রাসায়নিক ধর্ম এসটিপিতে। হ্যাঁ, এগুলো পড়ার কিছু নেই, ওয়ান শট ক্লাস যেহেতু, তাই এগুলো পড়ে নিবি। স্ক্রিনশট মারো একটা। তারপরে চলে আসে নিচের দিকে হস্রস্বর, এগুলো পড়লেই বোঝা যাবে। হস্রস্বর দীর্ঘস্বর পড়লে বোঝা যাবে। এটা শ্রেণী কি বললাম, শ্রেণী কি, তারপরে পর্যায় কি বললাম। তারপরে যে 1 নাম্বার শ্রেণী যে রয়েছে, 1 নাম্বার শ্রেণী বলতে কি বলতো? 1 নাম্বার শ্রেণী বললাম, শ্রেণী 1 এর নিচে রয়েছে, 1 নাম্বার শ্রেণীর নিচে রয়েছে 2 এর নিচে রয়েছে, মানে 1 নাম্বার মূল কথায় 1 নাম্বার শ্রেণীতে যারা রয়েছে, মোদ্দা কথা 1 নাম্বার শ্রেণীতে যারা রয়েছে তারা সবাই ক্ষার ধাতু। এদের যোজ্যতা 1। যোজ্যতা কি করে বার করা যায়? 1 নাম্বার ধরো না, যে কোনো একটা মৌলকে ধরো, লিথিয়াম ধরো, লিথিয়াম। যোজ্যতা কি করে বার করা যায়? লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আগে গুনতে লাগবে, দাঁড়াও। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যেহেতু 3, ইলেকট্রন বিন্যাস 3, সরি, পরমাণু, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 3, সেক্ষেত্রে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 2,1। 2,1 যদি তার ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসগতভাবে লাস্টের কক্ষপথে অথবা যোজ্যতা কক্ষে, লাস্টের কক্ষপথে অথবা যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে? লাস্টের কক্ষপথে অথবা যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে? 1টি রয়েছে। ভালো কথা, 1টি রয়েছে। সেক্ষেত্রে লাস্টের কক্ষপথে জয়টি ইলেকট্রন থাকে, লাস্টের কক্ষপথে জয়টি ইলেকট্রন থাকে, তাকেই তার যোজ্যতা বলে। সিম্পলি। এখানে আমার একটা সন্দেহ হচ্ছে, মনে হয় তোমরা তো গুগল জিমিনাই থেকে বার করে নিবে, মানে ঠিক মনে হচ্ছে না কত, মানে যদি লাস্টের কক্ষপথে 5 থাকে, কোনো একটি মৌলে যদি লাস্টের কক্ষপথে 5 থাকে, তাহলে 7 থেকে মনে হয় বিয়োগ করতে হয়। এটা আমার ঠিক মনে আসছে না। ঠিক আছে, সেটা দেখে নিবে।
নো প্রবলেম। মানে যোজ্যতা কক্ষে যদি লাস্টের কক্ষপথে যদি 5-এর বেশি সংখ্যা থাকে, মানে 4-এর বেশি সংখ্যা থাকে, 4 না কিন্তু 4-এর বেশি যদি সংখ্যা থাকে তাহলে 7 থেকে মাইনাস করতে হয় আই থিঙ্ক, মানে আমার মনে। যাই হোক তোমরা দেখে নিবি। 1 নম্বরে যারা রয়েছে তারা সবাই ক্ষার ধাতু, এদের যোজ্যতা 1। এই শ্রেণীর সবচেয়ে শেষের মৌল হলো ফ্রান্সিয়াম। এক্ষেত্রে মনে রাখার একটা আমি ভিডিও আগেই ছাড়ছিলাম এইগুলো মনে রাখার টেকনিক। হালিনাকে রুবি সাথে ফেলেছে হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। একবার রিডিং মানে যাচ্ছি। এরা সবাই ক্ষারীয় মৃত্তিকা, আগেরটা ছিল ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কালারটা চেঞ্জ করি, না ইয়েলো 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 কাপার হ্যাঁ। হালিনাকে রুবি সাজিয়ে ফিরেছে। হাইড্রোজেন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মুখস্থ। দেন কি, ওরা ছিল ক্ষারীয় ধাতু। দ্বিতীয় শ্রেণীর সবাই হচ্ছে ক্ষার মৃত্তিকা ধাতু। কেন ক্ষার মৃত্তিকা ধাতু বলা হয়েছে? কারণ আগেরটা ছিল ক্ষার ধাতু, তারা ক্ষার, তার জন্য ক্ষার বেশ। আর এক্ষেত্রে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা সাধারণত মৃত্তিকার নিচে পাওয়া যায় এবং ক্ষার, তার জন্য এর নাম হয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্লিয়ার? এদের যোজ্যতা 2, এদের যোজ্যতা 2। কেমন করে হইলো যদি বলো? তাহলে ম্যাগনেসিয়াম যে রয়েছে, ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত দেখে নি আগে, মানে গুনতে লাগবে। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তোমার 12। 12 যদি হয় 2, 8, 2, 2,8,2, অর্থাৎ দুটি। লাস্টের কক্ষপথে যেহেতু দুটি আছে তাই তার যোজ্যতাও 2। বাকি ক্ষেত্রে এরকম করে নাও, যদি 5-এর বেশি হয় 7 থেকে মাইনাস, যেটা আমার এখনো সম্ভাব্য, মানে এখনো আমার সন্দেহ হচ্ছে। যাই হোক দেখে নিবে। এদের সর্বশেষে রেডিয়াম যেটা বলা আছে। আরেকবার বলে দিয়ে শর্টকাট ট্রিক্সটা হলো বেটা মাঙ্গে কার স্কুটার বাবরাজি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। হইল। তারপরে রয়েছে তোমার সন্ধিগত মৌল 13 থেকে 12, 3 থেকে 12 সন্ধিগত মৌল। এদের সন্ধিগত মৌল বলা হয়। সন্ধিগত মৌলের সংখ্যা 30টি। প্রথম সন্ধিগত মৌলের নাম স্ক্যান্ডিয়াম এবং পারমাণবিক গুরুত্ব 21। পারমাণবিক সংখ্যা 21, গুরুত্ব না, সরি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তারপরে আছে 13 নম্বর শ্রেণী। কি পড়ছে 13 নম্বর শ্রেণী, দাঁড়াও একটু। হ্যাঁ, 13 নম্বর শ্রেণী দেন রয়েছে, এখানে রয়েছে এর যোজ্যতা 3। কেমন করে যোজ্যতা 3 দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম ধরো বা গ্যালিয়াম ধরো, সবসময় 2 নাম্বারটাই ধরছি, ধরো না গ্যালিয়ামে ধরো। গ্যালিয়াম কি, ইন্ডিয়াম, টয়টেরিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ গ্যালিয়ামই। যাই হোক, যে রয়েছে এখানে যে রয়েছে যোজ্যতা কক্ষ 3। কি করে যোজ্যতা কক্ষ 3? এই যে গ্যালিয়াম আছে, এই গ্যালিয়ামের মধ্যে জিএ, গ্যালিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? গ্যালিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 31। এই 31কে পরমাণু কেন, ইলেকট্রন বিন্যাস করে দেখো, ঠিক লাস্টেই 3ই আসবে বা 5 আসবে, সেখান থেকে 5, 6, 7 আসবে, বা সেখান থেকে 7 বিয়োগ করলে ওই 3ই আসবে। করে দেখো, সবগুলা করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে, সো ডিস্টার্ব হচ্ছে কেন এখানে, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, শর্টকাট ট্রিক্সটা কি? কলা সিলিলে জার্মানি সোনা পাবে। ক্যালসিয়াম কার্বন সিলিকন গ্যালিয়াম এসএন হচ্ছে সোনা, আর পিবি হচ্ছে তোর পিবি লেট। এদেরকে নিক্টোজেন মৌল বলা হয়। 15 নম্বর শ্রেণীতে যারা রয়েছে এদের যোজ্যতা কক্ষ 3। এবং নারকেল পেয়ারা আসে সাহেবের বিমানে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমার্ক। তারপরে 16 নম্বর শ্রেণীতে যারা রয়েছে এদেরকে চ্যালকোজেন মৌল বলা হয়।
এদের সহজে মনে রাখার কৌশল হচ্ছে কি, এদের সহজে মনে রাখার কৌশল হচ্ছে ওরা সব আছে সেলিনার টেবিলে পড়ে, ওরা সব সেলিনার টেবিলে পড়ে। অক্সিজেন, সালফার, সিলিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। সতেরো নম্বর শ্রেণীতে যারা রয়েছে এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীতে যারা রয়েছে এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। এদের যোজ্যতা 1, এদের যোজ্যতা 1। এদের প্রথম মৌল হচ্ছে ফ্লুরিন এবং সর্বশেষ মৌল তীব্র, এবং ফ্লুরিনকে বলা হয় সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যেটা এখনো বুঝবি না। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এই শ্রেণীর মৌলগুলি হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এক্ষেত্রে কোনো শর্টকাট ট্রিক্স নাই, যেহেতু এগুলো বারবার কাজে লাগে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবং 18 নম্বর শ্রেণীতে যারা রয়েছে এরা সবাই নিষ্ক্রিয় মৌল, এদের যোজ্যতা 0, আগেরটা ছিল 1, এদের যোজ্যতা 0। এদের সর্বশেষে আছে রেডন বা নিষ্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জেনন। এদেরকে সেতু মৌল বলা হয়, অভিজাত মৌল বলা হয়, বিরল গ্যাস বলা হয়, নোবেল গ্যাস বলা হয়, ইত্যাদি ইত্যাদি। না না, এই এই 1টা 2টা 3টা 4টাই বলা হয়। সেতু মৌল, অভিজাত মৌল, বিরল গ্যাস, নোবেল গ্যাস প্রভৃতি।